রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করতে চলেছি। এই যে লেখা আছে 6 নম্বর যে স্কুলটা, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, তো এই স্কুলটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে, সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 6 নম্বর স্কুল। তোমরা জানো বাংলাতে আমরা এই চ্যানেলে কি করছি, পরপর যে স্কুলগুলো আলোচনা করছি, 5টা স্কুল আমরা আলোচনা করে ফেলেছি। এটা 6 নম্বর স্কুল। তো দেখো, প্রথম প্রশ্নে আমরা প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়। বক্তা কে? বক্তা হলেন তপনের মেজো কাকু, যেটা তোমরা এর আগেও এই প্রশ্নবিচিত্রা থেকেই পেয়েছো। ধরে গেল আগুন, কোথায় আগুন ধরে গেল? দেখো সমস্ত সমতলে, সবাই তোমরা জানো এটা অপশন খ হয়ে যাবে এর উত্তর। সরস্বতী পূজার সময় একমাত্র কিসের কলম দেখা যায়? এটা খেয়াল রাখবে। সরস্বতী পূজার সময় একমাত্র কিসের কলম দেখা যায়? পালকের, কঞ্চি, নাকি নলখাগড়া, নাকি খাগের? উত্তর কি হবে? উত্তর হবে খাগের কলম দেখা যায়। অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো। আচ্ছা, অনুসর্গ ও বিভক্তির মধ্যে প্রধান সাদৃশ্য হলো, অর্থাৎ মিলটা কোথায়? মিলটা হচ্ছে উভয় শব্দকে পদে পরিণত করে। একদম ঠিক কথা, উভয় তো শব্দকে পদে পরিণত করে। উভয় চিহ্ন উভয় শব্দের সঙ্গে জুড়ে বসে, শব্দের সঙ্গে জুড়ে বসে। এটাও উভয় শব্দের সঙ্গে বসে, ঠিক হতো, কিন্তু শব্দের সঙ্গে জুড়ে বসা অনুসর্গ কিন্তু কখনো অনুসর্গ কিন্তু শব্দের সঙ্গে কখনো জুড়ে বসে না, শব্দের থেকে আলাদাভাবে বসে। তাহলে আমরা এটা করে দিতে পারি, উভয় শব্দকে কি করে? পদে পরিণত করে। আচ্ছা, বাঘে গরু তো এক ঘাটে জল খায়, এখানে বাঘে গরু, বাঘ আর গরু, আমরা জানি যদি দুটো একই রকম কর্তা থাকে তখন তাকে আমরা কি বলি? ব্যতিহার কর্তা বলি। যদি দুটো একই রকম কর্তা থাকে ব্যতিহার কর্তা, যদি কর্তা না থাকে তখন তাকে আমরা অনুক্ত কর্তা বলবো। আবার নিরপেক্ষ কোনটা? নিরপেক্ষ হচ্ছে যদি একটা বাক্যে দুটো কর্তা থাকে, তার মধ্যে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে নিরপেক্ষ কর্তা বলবো। কিন্তু এখানে বাঘে গরু দুটো আলাদা কর্তা, অথচ একটা কাজ করছে, তাই একে আমরা কি বলবো? সহযোগী কর্তা বলবো। তাই তো? পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কি? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কি? অলৌকিক ঘটনাটা কি? অলৌকিক ঘটনা হচ্ছে তপনের মনে হয়েছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। ঘটনাটা হচ্ছে তপনের লেখা গল্প তারই বয়সে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। এই ঘটনাটাকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবি কি বলবেন? মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবি বলবেন যে ক্ষমা করো। কি বলবেন? শুধু একটাই শব্দ, তিনি ক্ষমা করো। এই তো, তিনি ক্ষমা চাওয়ার কথা বলছেন, ক্ষমা করো। মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে বলতে হবে ক্ষমা করো। আচ্ছা, দুজন সাহিত্যিকের নাম বলো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। আমরা জানি তিনি একবার বলেছিলেন না যে শরৎদার কাছ থেকে এই নেশা পেয়েছি, তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে, অন্নদা শঙ্কর রায় হবে, এইগুলো হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টা তোমরা ভালো করে মনে রাখো। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। কি ঘোষণা করেছিল? দিনের অন্তিম কাল, অন্তিম কাল, তাই তো? দিনের অন্তিম কাল ঘোষণা করলো। আচ্ছা, পরের প্রশ্ন খুব ভালো প্রশ্ন একটা, সম্বন্ধপদ কারক নয় কেন? দেখো, সম্বন্ধপদ কেন কারক নয়? তোমরা সবাই জানো আমরা কারক কাকে বলি? ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকে তাকে কারক বলি, কিন্তু যে পদের সম্পর্ক থাকে না তাকে আমরা অকারক বলি। তাহলে অকারক হচ্ছে দু প্রকার, এক সম্বন্ধ এবং এক সম্বোধন। তাহলে এই সম্বন্ধটাও কি? অকারক। তো এটা কারক নয় কেন, ঘুরিয়ে উত্তরটা দিলেই হলো। কারণ বলতে হবে, কারণ কারণ সম্বন্ধ পদের সঙ্গে পদের সঙ্গে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই। ক্রিয়াপদের কি নেই? সম্পর্ক নেই, সম্পর্ক নেই। তো এই সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না থাকার জন্য একে আমরা কি বলছি? একে আমরা বলছি কারক নয়, এটা অকারক। হ্যাঁ, তাহলে এখানে সম্বন্ধ পদের সঙ্গে বলতে হবে, এখানে যে পদের সঙ্গে নয়, কারণ এখানে সম্বন্ধ পদ বলেই দিয়েছে তাই। আচ্ছা, পরের প্রশ্ন কি বলা আছে? গভীরভাবে সংকল্প করে তপন। তপন কখন কি সংকল্প করে? তপন কখন সংকল্প করে? যখন তপন তার লেখাটা পড়লো,
পড়ে দেখলো যে মেসো আগাগোড়া বদলে দিয়েছে, সে গল্পের মধ্যে লেখার মধ্যে নিজেকে খুঁজে পায় না। তখনই সে সংকল্প করলো, কি সংকল্প করলো, যে যদি লেখা ছাপতে দেয় সে নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক, এটাই ছিল তার সংকল্প। পরের প্রশ্ন কি বলা আছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা প্রয়োজন কেন? বেঁধে বেঁধে থাকলে কবি বলছেন যে বেঁধে বেঁধে থাকলে অন্যায়ের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা সম্ভব হবে। আমাদের যে আর কোনো বেঁচে থাকার পথ নেই, সেই পথটা আমরা তাহলে খুঁজে পাবো। কবি আরো শব্দটি কেন ব্যবহার করেছেন? কবি আরো শব্দটি কেন ব্যবহার করেছেন? কারণ এর আগেও আমরা কি করেছিলাম, এর আগেও আমরা একজোট হয়ে, আরো আমরা কখন বলি যে আগে করেছি আবার করব, আবার মানে তো আরো, তাহলে এর আগেও আমরা জোটবদ্ধভাবে অনেক লড়াই করেছি। আমরা যদি দেখি সৃষ্টির আদি যুগ থেকে, যখন আমাদের মানব সভ্যতা অতি প্রাচীন ছিল, তখন মানুষ কি করতো, জোটবদ্ধভাবে পশু শিকার করতে যেত। তো এইভাবে দলবদ্ধভাবেই তারা কিন্তু কাজ করে এসেছে। তাই তখন আমরা যেমন একজোট ছিলাম, এখনো আমাদেরকে আর একবার কি হতে হবে, একজোট হতে হবে। তাই তিনি আরো শব্দটি ব্যবহার করছেন। 4-এর 1 দেখো কি বলছে, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? রত্ন বলতে বোঝানো হয়েছে তপনের লেখা গল্প, এবং জহুরি বলতে বোঝানো হয়েছে তপনের নতুন মেসমশাইকে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো উক্তিটির তাৎপর্য কি? উক্তিটির তাৎপর্য হচ্ছে এখানে রত্ন তপনের লেখা গল্প, জহুরি হচ্ছে তপনের নতুন মেশ। তো এই যে গল্প, গল্প কে বুঝবে, গল্পের মূল্য কে বুঝবে? বুঝলে একজন লেখকই বুঝবে। তো এখানে লেখকটাকে, এখানে লেখকটা হচ্ছে তপনের ছোট মেসো। আর তাই তার মূল্য, তার লেখার মূল্য যদি প্রকৃত কেউ বোঝে, সেটা হচ্ছে জহুরি হিসেবে মেসোই বুঝবে। তাই এখানে বলা হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছে। সেই কারণেই মাসি গল্পটা নিয়ে মেসোর কাছে চলে যায়। মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটিকে, মেয়েটি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা, দরজার সামনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি, তার কথা বলা হচ্ছে। অপেক্ষারত, দরজার সামনে অপেক্ষারত মেয়েটি। তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো এখানে তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে, দেখো এটা আমি যেভাবে বলছি ওইভাবে দুটো লাইনে লিখে দিলে কিন্তু হবে না। তোমাদেরকে আমি শুধু ব্যাপারটা বলে দিচ্ছি, কিন্তু পুরো ঘটনাটাকে তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে বড় করে লিখতে হবে। আর কিভাবে বড় করে লিখতে হয় সেটা তো আমি বহুবার এর আগে, যদি ভিডিওগুলো তোমরা ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে বড় করে লিখতে হয়। আমি শুধু আসল কথাটুকু একটু এখানে বলে দিচ্ছি, এত কথা না বলে, কারণ বারবার একই কথা না হলে রিপিট করা হয়ে যাচ্ছে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, না সরি, তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ভালোবাসা চিরন্তন এবং শাশ্বত। এই চিরন্তন শাশ্বত ব্যাপারটার কখনো কি হয় না, কখনো শেষ হয়ে যায় না। এই ভালোবাসার মৃত্যু হয় না বোঝাতে গিয়েই তিনি বলছেন তার মৃত্যু হয় না। না হলে কি শিশু বাড়ি খুন হলো, কবি বলছেন সমস্ত সমতলে আগুন ধরে গেল, মেয়েটাকে কি কেউ ছেড়ে দিয়ে যাবে? মেয়েটাকে তো কেউ ছাড়বে না, মেয়েটাও মারা যাবে। কিন্তু এখানে মেয়েরূপী যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার মৃত্যু হয় না। আবার আমরা যদি এটাকে জন্মভূমি ভাবি, জন্মভূমিও তো মৃত্যু হবে না। জন্মভূমি সন্তানের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবে। তোমরা যেটাই ভাবতে পারো সেই একই উত্তরই দাঁড়াচ্ছে। উদ্ভ্রান্ত সে আদিম যুগে, উদ্ভিদাংশ কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর কি হবে? আফ্রিকা কবিতা থেকে। কোথা থেকে? আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত কেন বলেছেন? আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন কারণ কি, সেই যুগে কোনো কিছু কি বলবো, কোনো কিছু সঠিক ছিল না। মনে তক্ষুনি সঙ্গে সঙ্গে কি হচ্ছিল, অনেক ভূমিরূপের পরিবর্তন ঘটছিল, অনেক জগৎটা পরিবর্তন ঘটছিল, স্থায়ী ছিল না। হ্যাঁ, তো এইভাবে অনেক পরিবর্তন হওয়ার কারণে তিনি কি বলছেন, যে কোনো কিছু স্থিতিশীল না হওয়ার কারণে তিনি উদ্ভ্রান্ত বলছেন। প্রসঙ্গ উল্লেখ করে কবির এরূপ মন্তব্যের কারণ কি? ব্যাপারটা একই দাঁড়াচ্ছে পরের উত্তরটাও, যে এখানে বলা হচ্ছে যে এই যে যুগটা, এই যুগটা উদ্ভ্রান্ত কেন? কারণ স্রষ্টা নিজের সৃষ্টিতে বারবার বিধ্বস্ত করছেন। হ্যাঁ, তার তিনি ভেঙে আবার নতুন করে গড়ছেন। তো রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রী বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। তারপর এই যে সৃষ্টিকে তিনি বারবার গড়ছেন, ভাঙছেন, এই করতে গিয়ে বলা হচ্ছে কি, এই যুগটা কি উদ্ভ্রান্ত আদিম যুগ। ফাউন্টেন পেনের বাংলা নাম কি? ফাউন্টেন পেনের বাংলা নাম কি? আমরা জানি সবাই, কি? ঝর্ণা কলম। কি কলম? ঝর্ণা কলম, তাই তো, ঝর্ণা কলম। নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের
ঠাকুরের দেওয়া নাম। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, জন্ম ইতিহাস লেখো। ফাউন্টেন পেন দেখো, তাহলে এখানে মোট 3টে প্রশ্ন রয়েছে, 3টে প্রশ্নে 3টে প্যারাতে তোমাদেরকে লিখতে হবে। প্রথমে লিখলে কি নামে পরিচিত, ঝর্ণা কলম, তারপর নামটা কার দেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, তারপর তার জন্মবৃত্তান্ত। জন্মবৃত্তান্ত কি হবে, আমরা দেখতে পাচ্ছি আগে যখন দোয়াত কলম ছিল তখন কি হতো, লুইস এডসন ওয়াটারম্যান নামে একজন মানুষ, তিনি কি করেছেন, তিনি ব্যবসায়িক কাজে বেরিয়েছেন দোয়াত এবং কলম নিয়ে। তো হঠাৎ করে তার দোয়াতটা উল্টে যায়, উল্টে পড়ায় একজন ব্যবসায়ী তিনি চুক্তিপত্র সই করছিলেন, তো সেটা তিনি কালির জন্য কালির সন্ধানে ছুটলেন। তারপর ফিরে এসে দেখলেন সেই যে যে ব্যবসায়ী ছিল সেই ব্যবসায়ী অন্য একজনের কাছে চুক্তিপত্র সই করে সই সাবুত করিয়ে পাকা করে চলে গেছে। তো তখন কথকের কি হলো, অর্থাৎ ওয়াটারম্যানের কি হলো, ক্ষতি হলো। এই ক্ষতি তিনি ভাবলেন যে না, এইভাবে আর চলতে পারে না। তিনি কি করলেন, তিনি ঠিক করলেন যে এর কিছু একটা বিহিত বা উপায় করতেই হবে, তাই তিনি ফাউন্টেন পেন সৃষ্টি করলেন। এইভাবে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল। পরের প্রশ্ন, হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, একথার মর্মার্থ বিশ্লেষণ করো। একথার মর্মার্থ কি, নিবের কলমকে খুনির ভূমিকায় দেখা গেছে। একদিন তৈলক্যনাথ মুখোপাধ্যায় তিনি অসাবধানতাবশত তার কলম বুকে ফুটো হয়ে তিনি মারা গেছেন। এই সময় এই ঘটনা বোঝাতে গিয়ে বলা হয়েছে একবার অন্তত নিবের কলমকে খুনির ভূমিকায় দেখা গেছে। এখানে তোমরা গুলিয়ে ফেলতে পারো, সিজার যে কলমটি দিয়ে কাস্কাকে আঘাত করেছিল সেটা ছিল স্টাইলাস, আর তৈলক্যনাথ মুখোপাধ্যায় যিনি কঙ্কাবতী ডমরুধরের লেখক তিনি মারা গেছেন নিবের কলমের আঘাত। কলমকে বলা হয় তলোয়ারের থেকেও শক্তিধর। একথা বলা হয় কেন, কলমকে কেন তলোয়ারের থেকে শক্তিধর বলা হয়, কারণ তলোয়ার মানুষকে ভয় দেখাতে পারে, মানুষকে হত্যা করতে পারে, এইভাবে 200-500 জনকে সে হয়তো দমিয়ে রাখবে, তার সপক্ষে রাখতে পারে। কিন্তু একটা কলম কি করতে পারে, একটা কলম একটা যুগে বিপ্লব ঘটাতে পারে। হ্যাঁ, সেই কলম বহু মানুষকে, লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষকে সপক্ষে টেনে আনতে পারে। তাই তলোয়ারের থেকেও অবশ্যই কলম কি শক্তিধর। পরের প্রশ্ন, কোনি থেকে দেখো, মেসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা হচ্ছে, কে কাকে বলেছে। ক্ষিতিশ, এটা হচ্ছে ক্ষিতিশ বলেছে বিষ্ণুচরণ ধরকে বা বেষ্টাদাকে, বিষ্ণুধরকে। কেন বলেছে, কারণ ক্ষিতিশ সিংহ গঙ্গার পাড়ে গিয়ে লক্ষ্য করছিলেন যে দলাই মলাই করছে একটা বেশ মোটাসোটা মানুষ, যে বলছে তবলা বাজা, তখন তার মেসেজকারী চাটাতে শুরু করছে। কখনো বলছে হারমোনিয়াম বাজা, তখন তার সারেগামা করার মতো করছে। কখন বলছে তানপুরা ছাড়ো, হ্যাঁ, কখন বলছে কোদাল চালাও। তো এই যে ব্যাপারগুলো বলছে, এই অধিকাংশগুলো সঙ্গীত চর্চার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই ব্যঙ্গ করেই ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরকে বলছে যে এ কি হচ্ছে না, মেসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা হচ্ছে। ঠিক আছে, পরে প্রশ্ন, আচ্ছা শরীরটাকে চাকর বানানো সে কি রকম, সে কি ব্যাপার, কে এই প্রশ্ন করেছিল, প্রশ্নটা হচ্ছে বিষ্ণুধর ক্ষিতিশকে এই প্রশ্নটা করেছিল যে এটা কি ব্যাপার, শরীরটাকে চাকর বানানো কি অর্থে ব্যবহৃত হয়েছে। শরীরটাকে চাকর বানানো বলতে কথক তখন, অর্থাৎ ক্ষিতিশ সিংহ তখন বলেছে চাকর বানানো মানে হচ্ছে, হয়তো আমরা লোহা খেয়ে নিলাম, দিয়ে বললাম হজম করো, বললাম যে আমি হাঁটতে যাব, পাটা অমনি হাঁটাইয়া নিয়ে গেল, কখনো বললো আমি ঝুলে থাকবো, অমনি হাত দুটো ঝুলিয়ে দিল। অর্থাৎ শরীরকে যেটা বলবো, শরীর যদি সেটা করতে পারে তাহলেই শরীরকে কি হচ্ছে, চাকর বানানো হচ্ছে। কিন্তু আমরা শরীরকে যদি এত মেদপূর্ণ করে নিই, আমরা যদি এমন শরীরকে করে নিই যে আমি যা চাইছি সেটা শরীর করতে পারছে না, তখন শরীরটা কিন্তু আমার আর চাকর রইল না, আমি শরীরের চাকর হয়ে গেলাম, তাই তো। তো এই ব্যাপারটি বোঝাতে এখানে শরীরটাকে চাকরের কথা বলা হচ্ছে। তারপরে আমাদের যে বঙ্গানুবাদটা রয়েছে সেটা দেখে নাও একটু, কি বলা আছে, উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ। আমরা কি করতে পারি, আমরা চেষ্টা করতে পারি আমাদের জীবনে উন্নতি করতে, আমরা আমাদের জীবনের উন্নতি করার চেষ্টা করতে পারি। বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি। কিন্তু আমরা আমাদের জীবনে উন্নতি করতে গিয়ে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি, কিন্তু কখনোই আমরা কি করব না, আমাদের যে নৈতিকতা সেটাকে আমরা আমরা ত্যাগ করব না, সেটাকে বিসর্জন দেব না। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি it would be difficult for us to respect ourselves. আমরা যদি কি করি, আমরা যদি আমাদের
আহ, সততাকে সততাকে আমরা যদি বিসর্জন দিই, সততাকে যদি আমরা কম্প্রোমাইজ করি, তাহলে কি হবে? সততাকে যদি আমরা বিসর্জন দিই তাহলে কি হবে? আমরা আমাদের নিজেদেরকেই সম্মান জানানোটা আমাদের পক্ষে মুশকিল হয়ে পড়বে, আমরা নিজেদেরকেই আর সম্মান করতে পারবো না। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে। তাই আমাদের কি করতে হবে? সঠিক পথটাই আমাদের বেছে নিতে হবে। তাহলে এখানের মূল কথাটা হচ্ছে আমরা আমাদের জীবনে উন্নতি করার চেষ্টা করতে পারি, কিন্তু সেই উন্নতি করতে গিয়ে কখনোই আমাদের নীতিবোধটাকে আমাদের বিসর্জন দেওয়া যাবে না। আর যদি আমরা সেটাই করি তাহলে আমরা নিজেরা নিজেদেরকে সম্মান জানাতে পারবো না, নিজেরা নিজেদের কাছেই ছোট হয়ে যাব। তাই সবসময় কি করা উচিত? সঠিক পথটা অবলম্বন করা উচিত। এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লেখো ভালো লেগেছে, এবং আরও ভিডিও দেওয়ার জন্য তোমরা কমেন্টে জানিও। তাহলেই আমরা তোমাদের পরীক্ষার আগেই খুব তাড়াতাড়ি এই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো।